আপনি কি জানেন যে আজকাল বিশ্বের অনেক দেশ তাদের রাজধানী সরিয়ে নেওয়ার কথা ভাবছে? একদিকে যেমন মিশর তার রাজধানী কায়রো থেকে সরিয়ে মেমফিসে নিয়ে যাচ্ছে, অন্যদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে সরিয়ে নুসান্তারাতে নিয়ে যাচ্ছে। এমনকি মঙ্গোলিয়াও তার অত্যন্ত দূষিত রাজধানী উলানবাটর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে নিউ খারখরমে। আর ইতিহাসের দিকে চোখ রাখলে আমাদের দেশেরই রাজধানী কলকাতা থেকে সরিয়ে একসময় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু জাপানের গল্পটা একদমই আলাদা। জাপান সরকার এই মাসেই তাদের পার্লামেন্টে একটা নতুন বিল পাশ করেছে, যে বিলের মাধ্যমে তারা জাপানে আরেকটি দ্বিতীয় রাজধানী বানাতে চায়। আর এটা আর 5টা মেগা শহরের মতো নয়, এটা হবে টোকিওরই ব্যাকআপ, অর্থাৎ জাপানের দ্বিতীয় ক্যাপিটাল সিটি। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে টোকিওর কি হবে? টোকিও কি আর জাপানের রাজধানী থাকবে না? আমরা সবাই জানি যে জাপান পৃথিবীর মানচিত্রে সব থেকে বিপজ্জনক জায়গায় অবস্থিত একটা দেশ। যদি কখনো বড় ভূমিকম্প, সুনামি অথবা অন্য কোনো বড় বিপর্যয় টোকিও অচল হয়ে যায়, তাহলে এই এমার্জেন্সি সময় এই দ্বিতীয় ক্যাপিটাল সিটি জাপানকে সচল রাখবে এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এটি চালিয়ে নিতে পারবে। কিন্তু ভেবে দেখার কথা হলো, জাপানের এখনো পর্যন্ত সব থেকে সেফ সিটি হলো টোকিও, যেখানে এখনো পর্যন্ত কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় টোকিওর বড় কোনো ক্ষতি করতে পারেনি। তাই জাপানের এই দ্বিতীয় রাজধানী নির্মাণের পেছনে শুধুমাত্র যে দুর্যোগের ভয় রয়েছে তাই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে জাপানের অর্থনৈতিক মাস্টার প্ল্যান, যা হতে চলেছে ভবিষ্যতে জাপানের সব থেকে বড় ট্রাম্প কার্ড। আর আজকের এই ভিডিওটাতে আমরা পুরো ব্যাপারটাকে বিস্তারিত এবং সহজভাবে বোঝার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ কুমার সূত্রধর। স্কুলিং, কলেজ, তারপর কর্মসূত্রে দীর্ঘ 10 বছর ধরে জাপানে জাপানিজদের মাঝে বসবাস করছি। টোকিও শহরটা শুধুমাত্র জাপানের রাজধানীই নয়, এটাকে পুরো দেশের হৃদয় বলা যেতে পারে। এক কথায় বলতে গেলে টোকিওর জন্য পুরো জাপান অর্থনৈতিকভাবে বেঁচে আছে। শুধুমাত্র টোকিও শহরের মূল এলাকাতে 1,40,00,000 মানুষ বাস করলেও গ্রেটার টোকিও এলাকায় প্রায় 3,30,00,000 মানুষ বাস করে, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় নগর সমষ্টিগুলোর মধ্যে একটা। আর এই টোকিও শহরের মধ্যেই রয়েছে জাপানের সব থেকে বড় কোম্পানির অর্ধেকের বেশি হেডকোয়ার্টার, সাথে রয়েছে সরকার, পার্লামেন্ট, সবকিছু, যা কিনা এই শহরটাকেই বিশ্বের সবচেয়ে বড় নগর সমষ্টিগুলোর মধ্যে একটি করে তোলে। আর হিসাব করলে দেখা যাবে গোটা জাপানে যত মানুষ বাস করে তার প্রায় 1/3 মানুষ এই টোকিও শহরটাতেই বাস করে। ফলত দেশের অর্থনীতি, রাজনীতি প্রায় সবকিছুই টোকিওর ওপর নির্ভরশীল। আর ঠিক এখান থেকেই তৈরি হয়েছে জাপান সরকারের মূল সমস্যাটি, অতিরিক্ত টোকিও নির্ভরতার ফল। প্রথম সমস্যা হলো, জাপান দেশটির প্রায় অন্যান্য অংশ একেবারে খালি হয়ে যাচ্ছে। জাপানের জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, আর এর ফল টোকিও বাদ দিয়ে জাপানের বাকি শহর এবং অঞ্চলগুলোতে পড়েছে। জাপানের তরুণরা চাকরি, ব্যবসা, সুখ সুবিধার খোঁজে টোকিওতে এসে ভিড় বাড়াচ্ছে। ফলত ছোট শহর, গ্রামগুলোতে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, আর এর সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলছে শ্রমিকের অভাব, হচ্ছে দোকানপাট বন্ধ, সাথে করে থেমে যাচ্ছে অর্থনীতি। Japan's deepening labor crisis is forcing factories and shops to shut their doors. The aging population has created severe worker shortages across the country. বেশি দূর নয়, এই 2025 সালেই জাপানের 47টা প্রিফেকচারের মধ্যে 40টার জনসংখ্যা এক ধাপে অনেক কমে গেছে, এবং বাকি মাত্র 7টা প্রিফেকচারে জনসংখ্যা বেড়েছে হু হু করে। আর এই 7টি প্রিফেকচারের মধ্যে 4টি প্রিফেকচারই টোকিওর প্রায় আশেপাশে, যেখান থেকে টোকিওতে যাতায়াত অথবা ডেলি প্যাসেঞ্জার করার জন্য অনেক বেশি সুবিধা রয়েছে। আর আশ্চর্যজনকভাবে এই 4টি প্রিফেকচারে নতুন করে জনসংখ্যা বাড়ার কারণ কিন্তু নতুন করে শিশু জন্ম নয়, টোকিওরই অন্যান্য অঞ্চল থেকে মানুষ এসে ভিড় করার ফলে এই সমস্ত প্রিফেকচারে জনসংখ্যা বেড়েছে। While population density soars across the 7 prefectures of the Greater Tokyo area, the rest of Japan is steadily emptying out, a glaring demographic imbalance that continues to pose a major head-scratcher for government officials in Tokyo. আর ঠিক এর থেকেই জন্ম নিচ্ছে দ্বিতীয় সমস্যাটি, দুর্যোগের ঝুঁকি। জাপান ভৌগোলিকভাবে 4টি টেকটনিক প্লেটের ওপর বসে আছে। এর মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হলো নানকাই ট্রাফ। জাপানিজ বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে এই টেকটনিক প্লেটে আগামী 30 বছরের মধ্যে বড়সড় ভূমিকম্পের প্রবণতা প্রায় 80%। আর দেখতে গেলে বেশি দূর নয়, 2011 সালেই 9 ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প আর সুনামিতে জাপানে প্রায় 20,000-এর ওপর মানুষ মারা গেছিলেন। আর জনসংখ্যার আকাল পড়েছে এমন একটি দেশে 20,000 মানুষের মৃত্যু মানে অপূরণীয় একটি ক্ষতি।
আর বিজ্ঞানীদের আশঙ্কা, এটা যদি দ্বিতীয়বার জাপানের সাথে ঘটে তাহলে জাপান হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না অথবা সার্ভাইভ করতে পারবে না। আর এই টোকিও অচল হয়ে গেলে পুরো জাপানের সরকারি কাজ এবং অর্থনীতি একেবারে থেমে যাবে। তাই তো জাপানের বর্তমান সরকার চায় একটা ব্যাকআপ রাজধানী। চলুন দেখে নেওয়া যাক জাপান এই দ্বিতীয় রাজধানীর পরিকল্পনাটি ঠিক কেমন ভাবে করছে। এই দ্বিতীয় রাজধানী শুধুমাত্র সরকারি অফিসই নয়, এখানে অর্থনৈতিক প্রণোদনা, নতুন অবকাঠামো এবং সরকারি মন্ত্রণালয়গুলোকে পুনরায় স্থাপন করা হবে। আর জাপান সরকারের এই স্থানান্তরের লক্ষ্য দুটো রয়েছে: এক, দুর্যোগে দেশ চালানো; দুই, দেশের অন্যান্য অংশে অর্থনীতি এবং জনসংখ্যা বিস্তার করানো। আর মজার বিষয় হলো, জাপানের এই দ্বিতীয় রাজধানী স্থাপনের প্রস্তাবটি এসছে দেশের অপোজিশন ইশিন পার্টির তরফ থেকে, যার আরেক নাম হলো জাপান ইনোভেশন পার্টি। গত বছর 2025 সালের অক্টোবর মাসে জাপানের বর্তমান সরকার এলডিপি সরকার এবং অপোজিশন ইশিনের কোয়ালিশনে নতুন একটি চুক্তি স্বাক্ষর করা হয়। অপোজিশন পার্টি ইশিন চায় ওসাকাতে এই রাজধানীটিকে বানাতে। আর ঠিক এইখানেই আসছে দ্বিতীয় রাজধানী নির্মাণের এই পরিকল্পনাটি সবথেকে বড় রাজনৈতিক টুইস্ট। The initiative was a core demand of the opposition Ishin in exchange for supporting Prime Minister Sanae Takaichi's administration. The new city will also serve as a secondary capital to maintain government functions during a major disaster and reduce concentration in Tokyo. সরকার তো এই বিলটাকে এনেইছে যাতে করে দ্বিতীয় রাজধানী নীতিটি ঠিক হয়, কিন্তু জাপানের কোন শহরটা এই দ্বিতীয় রাজধানী হবে তা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। They passed a bill to establish a secondary capital. The bill was enacted at Friday's upper house plenary session by a narrow margin. আর এটি ঠিক হবে এই বছরেরই জাপানের জুলাইয়ের অধিবেশনে। বর্তমানে এইটা নিয়েই চলছে জাপানের সবথেকে বড় রাজনৈতিক নাটক। গভীরভাবে দেখতে গেলে ব্যাপারটা কিন্তু অতটাও সহজ ব্যাপার নয়। এখানে পুরো ব্যাপারটা অনেকটা জটিল আকার ধারণ করেছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এখন সত্যি একটি খুব কঠিন রাজনৈতিক জায়গায় রয়েছেন। আর কেন এরকম বলছি, চলুন এটাকে সহজ ভাষায় বুঝি। প্রথম কথা, জাপানের বর্তমান সরকার এলডিপি একা পুরো সরকার চালাতে পারছে না। এবছরেরই ফেব্রুয়ারি মাসে এলডিপি লোয়ার হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আপার হাউসে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেনি। ফলে তাদের সরকারে থাকতে জোট বাঁধতে হয়েছে অন্য দলের সাথে। আর এই জোট বাঁধা শরিক দলই হলো ওসাকার ইশিন পার্টি। আর এই ইশিন পার্টি ছোট দল হলেও তাদের সমর্থন ছাড়া এলডিপি জাপানের সংসদে অনেক বিল পাশ করে উঠতে পারে না। তাই তো ইশিনকে খুশি রাখা সানায়ে তাকাইচি সরকারের জন্য অনেক জরুরি বিষয়। আর এই ইশিন পার্টিরই অন্যতম বড় দাবি হলো ওসাকাকে দ্বিতীয় রাজধানী বানানো। আবার অন্যদিকে শুধুমাত্র এই ইশিনকে খুশি করলেই চলবে না। জাপানে যে সমস্ত প্রিফেকচারে এলডিপি জিতেছে সেই সমস্ত প্রিফেকচারের কথা যদি মাথায় না রাখে তাহলে দ্বিতীয়বার হয়তো সানায়ে তাকাইচি সরকার ভোটে নাও জিততে পারে। আর তার সাথে সাথেই এলডিপি দলের অনেক নেতামন্ত্রীও কিন্তু ইস্তফা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর জাপানের অনেক রাজনীতিবিদই মনে করেন ইশিনের সমস্ত দাবি মেনে নিলে এলডিপির নিজস্ব ক্ষমতা এবং মর্যাদা দুটোই কমে যেতে পারে। The new partnership between the LDP and Ishin is considered a confidence and supply arrangement. Many politicians believe that if the LDP accepts all of Ishin's conditions, the LDP's popularity might decline. তাই দেখতে গেলে সানায়ে তাকাইচি এখন একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটছেন, কারণ হাতে সময়ও খুব কম। পার্লামেন্টের বর্তমান অধিবেশন 17 জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর এর মধ্যে যদি বিল পাস না হয় তাহলে এই প্রক্রিয়াটাকে আবার নতুন করে পুনরায় শুরু করতে হবে। সংক্ষেপে বলতে গেলে এটা শুধুমাত্র একটা রাজধানী বানানোর সিদ্ধান্তের লড়াই নয়, এটা রাজনৈতিক টিকে থাকা ও ক্ষমতার ভারসাম্যের লড়াই। এদিকে জাপানের অন্য শহরগুলোও কিন্তু চুপ করেনি। নাগোয়া, সাইতামার মতন শহর তো বটেই, ফুকুওকাও শক্তিশালী দাবি তুলেছেন। কারণ ফুকুওকা টোকিও থেকে অনেক দূরে এবং এটা প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত নয়, ফলে ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি অনেক কম। অর্থনীতিবিদরা মনে করছেন যে জাপানের এই দ্বিতীয় রাজধানীর পরিকল্পনাটি জাপানের অর্থনীতিকে বহু গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে।
সাথে করে জাপানের জনসংখ্যা বৃদ্ধিতেও এটি একটি পজিটিভ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। Let's be clear, this dual capital proposal aren't just an urban planning project, it's the macroeconomic catalyst Japan's economy desperately needs right now. এই নতুন রাজধানীটি টোকিও থেকে দূরে হওয়ার কারণে জীবিকার খোঁজে এবং নতুন জায়গায় নতুন করে পরিবার বিন্যাস করার জন্য মানুষ নতুন করে ভিড় করবে। কিন্তু এখানে একটি মজার কথা হলো, আমেরিকার কিছু কূটনীতিবিদ এটাকে সরাসরি না হলেও ঘুরিয়ে সমালোচনা করেছে। তারা জাপানের এই দ্বিতীয় রাজধানী পরিকল্পনাটিকে বোকামো বলেছে। যদিও আমেরিকার এটা পুরনো স্বভাব, তারা নিজের দেশ বাদ দিয়ে অন্য কোনো দেশের উন্নতি দেখলে হিংসা করে, ঠিক যেমন তারা আমাদের চন্দ্রযানের সফলতার সময় সমালোচনা করেছিল। বন্ধুরা, জাপানের এই পরিকল্পনাটা শুধুমাত্র একটা শহর বানানোর নয়, এটা জাপানের ভবিষ্যতের নিরাপত্তা, বিকেন্দ্রীকরণ এবং অর্থনীতির ভারসাম্যের গল্প। আপনাদের কি মনে হয় জাপানের থেকে কয়েক গুণ বড় এবং কালচারালি ডাইভার্স একটি দেশ ভারতবর্ষের আরেকটি রাজধানী থাকা উচিত? আর যদি তাই হয় তাহলে ভারতের কোন রাজ্যে এই দ্বিতীয় রাজধানীকে স্থাপন করা দরকার? কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন, কারণ জনমতই হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, আর আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।